যোধপুরের উষ্ণ কমলা হলুদ আলো ধীরে ধীরে নিভে আসছিল। দিগন্তের শেষ রশ্মিগুলো সোনালি পাথরের তৈরি জয়সালমীরের দুর্গ, যা সোনার কেল্লা নামে পরিচিত, তার গায়ে রহস্যময় আভা তৈরি করছিল। আমি, অতনু, আমার বন্ধু রিয়া আর আমাদের ক্যামেরাম্যান বিক্রম একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে রাজস্থানের এই প্রান্তে এসেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল সোনার কেল্লার অন্দরে লুকিয়ে থাকা সেই অশরীরী রহস্যের সন্ধান করা, যা স্থানীয় লোককথায় আজও জীবন্ত। বহু বছর ধরে শোনা যায় এই দুর্গের কিছু অংশে নাকি এক অভিশাপ বাসা বেঁধেছে। পুরনো দিনের রাজপুত যোদ্ধাদের আত্মা নাকি আজও সেখানে ঘুরে বেড়ায়। তাদের অসমাপ্ত কাহিনী আর চাপা কান্নার প্রতিধ্বনি নাকি রাতের নিস্তব্ধতাকে ভেঙে দেয়। আধুনিক বিজ্ঞানে বিশ্বাসী হলেও এমন অনেক ঘটনা শুনেছি যা যুক্তির বেড়াজালে বাঁধা যায় না। তাই রিয়া, যে কিনা একজন ইতিহাসবিদ এবং পুরনো স্থাপত্যের অনুরাগী, আর বিক্রম, যে তার ক্যামেরার লেন্সে বাস্তবতার বাইরেও কিছু খুঁজে বেড়াতে ভালোবাসে, তাদের উৎসাহেই আমার এই অভিযানে আসা। জয়সালমীরের সরু পেঁচানো পথ ধরে যখন আমরা দুর্গের দিকে এগোচ্ছিলাম, তখন চারপাশের নীরবতা যেন ক্রমশ ভারী হয়ে উঠছিল। দিনের আলো মিলিয়ে যাওয়ার পর দুর্গটা আরও রহস্যময় লাগছিল। মনে হচ্ছিল যেন শত শত বছরের ইতিহাস তার পাথরের দেওয়ালে চাপা দীর্ঘশ্বাসের মতো লেগে আছে। দুর্গের প্রধান ফটক বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের আগেই যোগাযোগ করা এক স্থানীয় গাইডের সাহায্যে আমরা ভেতরে প্রবেশ করলাম। গাইড, যার নাম ভৈরব সিং, বয়সে প্রবীণ হলেও তার চোখে মুখে একটা চাপা কৌতূহল আর একই সাথে একটা ভয়ের আভাস স্পষ্ট ছিল। সাহাব, আপনারা সাহসী মানুষ, ভৈরব সিং ভাঙা গলায় বলল। অনেকে দিনের আলোতেও এই কেল্লার কিছু অংশে যেতে ভয় পায়, রাতের কথা তো ছেড়েই দিন। রিয়া হেসে বলল, ভয় পেলে কি আর রহস্যের সন্ধান করা যায় ভৈরব সিংজি? আমরা এসেছি সেই না দেখা, না সোনাদের মুখোমুখি হতে। ভৈরব সিং কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, যখন এসেছেন তখন চলুন। তবে আমার অনুরোধ, কোনো ভুল করবেন না। এই কেল্লার দেওয়ালেরও কান আছে। আমরা দুর্গের ভেতরে প্রবেশ করলাম। রাতের অন্ধকারে পাথরের পথ আরও পিচ্ছিল আর রহস্যময় লাগছিল। মশাল হাতে ভৈরব সিং আগে আগে হাঁটছিল, আর আমরা তার পিছনে। দুর্গের স্থাপত্য সত্যিই অসাধারণ। হলুদ পাথরের কারুকার্য, বিশাল থাম আর খিলানগুলো যেন এক অন্য যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু সেই সৌন্দর্যের মধ্যেও একটা চাপা বিষাদের সুর যেন বাজছিল। প্রথমে আমরা দুর্গের সেই অংশে গেলাম যেখানে রাজার দরবার ছিল। দিনের বেলায় হয়তো এখানে বহু মানুষের আনাগোনা থাকে, কিন্তু এখন সব নিস্তব্ধ। শুধু আমাদের পায়ের আওয়াজ আর মশালের শিখার তিরতির করে কাঁপা ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া যেন আমাদের পাশ দিয়ে বয়ে গেল। রিয়া আর আমি চমকে উঠলাম, কিন্তু বিক্রম তার ক্যামেরা তাক করে চারপাশটা দেখতে লাগল। এখানে কি কেউ আছে? আমি জিজ্ঞেস করলাম। ভৈরব সিং মাথা নেড়ে বলল, এই সময় এখানে কেউ থাকার কথা নয় সাহাব, হয়তো বাইরের হাওয়া। কিন্তু আমার মনে সেই ঠান্ডা স্পর্শের অনুভূতিটা রয়ে গেল। মনে হচ্ছিল যেন কেউ অদৃশ্যভাবে আমাদের পাশ দিয়ে হেঁটে গেল। এরপর আমরা গেলাম সেই অংশে যা স্থানীয়দের কাছে সবচেয়ে বেশি ভয়ের জায়গা বলে পরিচিত, পুরনো রানীমহল। কথিত আছে, বহু বছর আগে এক ভয়াবহ যুদ্ধ এই দুর্গে হয়েছিল। বহু রাজপুত যোদ্ধা তাদের জীবন দিয়েছিলেন, আর তাদের পরিবারের মহিলারা সম্মান রক্ষার জন্য জহর ব্রত পালন করেছিলেন। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ছাই আর তাদের আর্তনাদ নাকি আজও এই মহলের বাতাসে ভেসে বেড়ায়। রানীমহলের প্রবেশদ্বারটা ভাঙা আর পুরনো হয়ে গিয়েছিল। ভেতরে আবছা অন্ধকার। ভৈরব সিং তার মশাল উঁচু করে ধরল। আমরা দেখলাম দেওয়ালের গায়ে পুরনো ফ্রেস্কোর অস্পষ্ট ছবি। একসময়ের ঝলমলে রানীমহল আজ যেন ধ্বংসের প্রতিচ্ছবি। হঠাৎ একটা চাপা কান্নার আওয়াজ যেন আমাদের কানে এল। আওয়াজটা খুব ক্ষীণ, কিন্তু স্পষ্ট। রিয়া আমার হাত শক্ত করে ধরল। বিক্রম তার ক্যামেরার দিকে কান পেতে কি যেন শোনার চেষ্টা করল। এটা কি? রিয়া ফিসফিস করে বলল। ভৈরব সিংয়ের মুখ সাদা হয়ে গেল। আপনারা কি কিছু শুনতে পেলেন? হ্যাঁ, আমি বললাম, একটা কান্নার আওয়াজ, যেন কেউ খুব কষ্টে কাঁদছে। ভৈরব সিং তার মশালের আলো চারদিকে ঘোরাতে লাগল। এখানে তো কেউ নেই, কিন্তু কান্নার আওয়াজটা তখনও ভেসে আসছিল, যেন কোনো অদৃশ্য আত্মা তার কষ্টের কথা জানানোর চেষ্টা করছে। বিক্রম তার ক্যামেরা চালু করে চারপাশটা রেকর্ড করতে শুরু করল। আমরা ধীরে ধীরে রানীমহলের ভেতরে আরও গভীরে গেলাম। প্রতিটি পদক্ষেপেই যেন একটা চাপা অস্বস্তি আমাদের ঘিরে ধরছিল। মনে হচ্ছিল যেন বহু চোখ অন্ধকারের মধ্যে থেকে আমাদের দেখছে। হঠাৎ একটা ঠান্ডা স্রোত আমার পায়ের কাছ দিয়ে বয়ে গেল। আমি চমকে সরে দাঁড়ালাম। নিচে কিছুই ছিল না, শুধু ধুলো
আর পুরনো পাথরের মেঝে। কি হল? রিয়া উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। মনে হলো যেন কেউ আমার পায়ে হাত দিল, আমি বললাম। রিয়া আমার দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলল। তুমি কি ঠিক আছো? হ্যাঁ, তবে আমার কথা শেষ না হতেই একটা তীক্ষ্ণ চিৎকার আমাদের কানে এল। চিৎকারটা এত ভয়াবহ ছিল যে মুহূর্তের জন্য আমাদের রক্ত হিম হয়ে গেল। ভৈরব সিং ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মা, মা ভবানী। চিৎকারটা থেমে যাওয়ার পর চারদিকে আবার নিস্তব্ধতা নেমে এল, কিন্তু সেই ভয়াবহ আওয়াজটা যেন আমাদের মনের মধ্যে গেঁথে গেল। বিক্রমের ক্যামেরা তখনও চালু ছিল। আমরা তিনজনই একে অপরের দিকে তাকালাম। আমাদের চোখে একই প্রশ্ন, আমরা কি ভুল শুনছি, নাকি সত্যি এখানে কিছু অস্বাভাবিক ঘটছে? এরপর যা ঘটল তা আমাদের কল্পনারও বাইরে ছিল। রানীমহলের ভেতরের একটা পুরনো স্তম্ভের পাশ থেকে আবছা একটা ছায়া যেন ধীরে ধীরে বেরিয়ে এল। ছায়াটা প্রথমে অস্পষ্ট ছিল, কিন্তু কিছুক্ষণ পর মনে হল যেন একজন মহিলার অবয়ব। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার লম্বা কালো চুল আর সাদা পোশাকটা যেন চাঁদের আলোয় চিকচিক করছিল। আমরা তিনজনই পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। ভয় আর বিস্ময়ে আমাদের মুখ দিয়ে কথা সরছিল না। সেই অশরীরী মূর্তিটা কিছুক্ষণ স্তম্ভের পাশে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে আমাদের দিকে ঘুরে তাকাল। যদিও তার মুখ দেখা যাচ্ছিল না, আমরা যেন অনুভব করতে পারছিলাম তার গভীর, বিষণ্ণ দৃষ্টি। হঠাৎ মূর্তিটা হাত বাড়াল। মনে হলো যেন সে আমাদের কিছু বলতে চাইছে, কোনো সাহায্য চাইছে। কিন্তু তার হাতের ইশারা এতটাই ভীতিকর ছিল যে আমরা নিজেদের আর স্থির রাখতে পারলাম না। ভৈরব সিং চিৎকার করে উঠল, পালান, এখান থেকে পালান। আমরা তিনজনেই দৌড় লাগালাম। পুরনো এবড়োখেবড়ো পাথরের পথে দৌড়ানো খুবই কঠিন ছিল, কিন্তু আমাদের পায়ের গতি যেন বেড়ে গিয়েছিল। পিছনে সেই অশরীরী মূর্তিটা আমাদের অনুসরণ করছে কিনা তা দেখার সাহস আমাদের ছিল না। আমরা রানীমহল থেকে বেরিয়ে দুর্গের অন্য অংশে ছুটে গেলাম। হাঁপাতে হাঁপাতে একটা পুরনো মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। ভৈরব সিং হাঁটু গেড়ে বসে কপালে হাত ঠেকিয়ে প্রার্থনা করতে শুরু করল। কিছুক্ষণ পর যখন আমাদের ভয় কিছুটা কমল, তখন আমরা একে অপরের দিকে তাকালাম। আমাদের চোখে মুখে অবিশ্বাস আর আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। তোমরাও কি দেখেছ? রিয়া ভাঙা গলায় জিজ্ঞেস করল। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, একটা মহিলার ছায়া। বিক্রম তখনও হাঁপাচ্ছে। আমার ক্যামেরায় হয়তো সব রেকর্ড হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বিক্রমের ক্যামেরার দিকে তাকালাম, কিন্তু অন্ধকারে ভালো করে কিছুই দেখা যাচ্ছিল না। আমরা ঠিক করলাম সকালে আলো হলে ফুটেজগুলো ভালো করে দেখব। সে রাতে আমরা দুর্গের বাইরে একটা গেস্ট হাউসে আশ্রয় নিলাম। সারা রাত ঘুমোতে পারলাম না। সেই অশরীরী মূর্তির ছবি আর চাপা কান্নার আওয়াজ আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। পরের দিন সকালে আমরা বিক্রমের ক্যামেরার ফুটেজগুলো দেখলাম। প্রথম দিকে কিছুই স্পষ্ট ছিল না, শুধু অন্ধকার আর আমাদের অস্পষ্ট পায়ের আওয়াজ। কিন্তু রানীমহলের ভেতরের ফুটেজে যখন সেই স্তম্ভটা দেখা গেল, তখন আমরা তিনজনই চমকে উঠলাম। ফুটেজে সত্যিই একটা আবছা ছায়া দেখা যাচ্ছিল। ধীরে ধীরে সেটা একটা মহিলার অবয়ব ধারণ করল। তার লম্বা চুল আর সাদা পোশাক স্পষ্ট দেখা যাচ্ছিল, এমনকি তার হাত বাড়ানোর মুহূর্তটাও ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, যখন মূর্তিটা ক্যামেরার দিকে ঘুরে তাকাল, তখন তার মুখের জায়গায় একটা গভীর, অন্ধকার শূন্যতা দেখা গেল। মনে হচ্ছিল যেন সেখানে কোনো চোখ বা মুখ নেই, শুধু একটা ভয়ঙ্কর গর্ত। আমরা সেই ফুটেজ দেখে শিউরে উঠলাম। আধুনিক বিজ্ঞান আর যুক্তির সমস্ত বাঁধ ভেঙে যেন একটা শীতল স্রোত আমাদের মেরুদণ্ড দিয়ে নেমে গেল। যা আমরা দেখেছিলাম তা কোনো ভুল বা চোখের ধোঁকা ছিল না। আমরা ভৈরব সিংয়ের কাছে সেই মহিলার কথা জানতে চাইলাম। প্রথমে সে কিছু বলতে না চাইলেও পরে বহু অনুরোধের পর মুখ খুলল। সাহাব, ভৈরব সিং বলল, বহু বছর আগে এই দুর্গে এক সুন্দরী রাজকুমারী থাকতেন। তার নাম ছিল রত্নাবলী। তিনি ছিলেন খুব দয়ালু আর প্রজাদের ভালোবাসতেন। কিন্তু এক নিষ্ঠুর সেনাপতি তার রূপে মুগ্ধ হয়ে তাকে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন। রাজকুমারী রাজি না হওয়ায় সেই সেনাপতি যুদ্ধ ঘোষণা করেন এবং দুর্গের বহু মানুষকে হত্যা করেন। রানী রত্নাবলী নিজের সম্মান আর প্রজাদের জীবন বাঁচাতে জহর ব্রত পালন করেন। ভৈরব সিং আরও বলল, লোককথায় শোনা যায় সেই রাজকুমারী আর অন্যান্য মহিলাদের আত্মারা আজও এই মহলে শান্তি পায়নি। তাদের আর্তনাদ আর অভিশাপ নাকি আজও এই দেওয়ালের প্রতিটা ইঁটে লেগে আছে। রাতে যারা সেই মহলে যায় তাদের নাকি সেই অশরীরী আত্মারা আক্রমণ করে। ভৈরব সিংয়ের কথা শুনে আমাদের গা শিউরে উঠল। আমরা বুঝতে পারলাম কাল রাতে আমরা যা দেখেছিলাম তা সেই অভিশপ্ত আত্মাদেরই কোনো রূপ ছিল। আমরা আর সেই দুর্গে বেশি সময় থাকার সাহস পেলাম না। আমাদের উদ্দেশ্য সফল হয়েছিল,
আমরা সোনার কেল্লার সেই ভয়ঙ্কর রহস্যের সাক্ষী হয়েছিলাম, কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জেইসালমির থেকে ফিরে আসার পরেও সেই রাতের ঘটনা আমাদের তাড়া করে বেড়াত। বিক্রম সেই ফুটেজ বিভিন্ন প্যারানরমাল বিশেষজ্ঞদের দেখালেও কেউই এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেননি। আজও যখন আমি রাতের আকাশে তারাদের দিকে তাকাই, তখন আমার মনে পড়ে সেই সোনার কেল্লার কথা, সেই অভিশপ্ত রানীমহলের কথা, আর সেই মুখবিহীন অশরীরী মূর্তির কথা। সেই রাতের নীরবতা আজও আমার কানে বাজে, আর সেই চাপা কান্নার আওয়াজ যেন আজও আমার হৃদয়ে প্রতিধ্বনিত হয়। সোনার কেল্লার সৌন্দর্য হয়তো অনেক পর্যটকদের আকর্ষণ করে, কিন্তু যারা এর অন্ধকার দিকটা দেখেছে তারা জানে যে এই প্রাচীন পাথরের দেওয়ালে শুধু ইতিহাস নয়, কিছু না বলা কান্না আর এক গভীর অভিশাপও লুকিয়ে আছে। আর সেই অভিশাপ আজও রাতের অন্ধকারে তার শিকার খুঁজে বেড়ায়। আমাদের সেই রাতে যা অভিজ্ঞতা হয়েছিল তা হয়তো সেই শিকারের সামান্য ঝলক ছিল, এক ভয়ঙ্কর সত্য যা দিনের আলোয় বিশ্বাস করা কঠিন, কিন্তু রাতের অন্ধকারে যা জীবন্ত হয়ে ওঠে।